গল্প আমি তার দ্বিতীয় ছিলাম। লেখিকা শারমিন আক্তার সাথী। পর্ব ১। রাশেদের প্রথম পক্ষের স্ত্রী সন্তান আছে জানার পরও আমি তাকে বিয়ে করেছিলাম। ভেবেছিলাম ভালোবেসে তাকে আমার করে রাখব। তাকে একটু নিজের করে পাওয়ার লোভে ২০ বছরের আমি ৩৩ বছরের রাশেদের গলায় মালা পরিয়েছিলাম। রাশেদ ছিল আমার কোচিংয়ের টিউশন টিচার। সবে অনার্সে ভর্তি হয়েছি। হিসাব বিজ্ঞানে একটু দুর্বল ছিলাম বলে একটা কোচিংয়ের ভর্তি হয়েছিলাম। আর সেই কোচিংয়ের শিক্ষক ছিল রাশেদ। রাশেদকে প্রথম দেখাতেই আমার ভেতরটা কেমন যেন উলটপালট হয়ে গিয়েছিল। দেখতে অসম্ভব সুদর্শন ছিল সে। লম্বা ফর্সা পেটানো শরীর। সবসময় নিজের একটা আলাদা স্টাইল ছিল। পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে কথা বলার ধরন, সব কিছুতেই একটা আত্মবিশ্বাসী ভাব। অথচ তখনও আমি এতটাই কাঁচা যে ওকে দেখলে বুকের ভেতর কেন এমন অদ্ভুত অনুভূতি হয় সেটা ঠিক বুঝে উঠতে পারতাম না। সদ্য কৈশোর পেরিয়ে আসা আমার মনে রাশেদকে ঘিরে তখন ভালোবাসার এক অদ্ভুত ঝড় উঠেছিল। তখন অবশ্য আমি জানতাম না রাশেদ বিবাহিত। ওকে দেখলে মনেও হতো না ওর বয়স ৩৩ হবে। আমি ভেবেছিলাম বড়জোর ২৫-২৬ হবে। ওর চমৎকার পড়ানোর ধরনটা আমার মুগ্ধতা আরও বাড়িয়ে দিত। শুধু আমিই নয়, আমার সহপাঠী অনেক মেয়ে রাশেদের প্রতি মুগ্ধ ছিল। কেউ কেউ তো সরাসরি ওকে প্রেমের প্রস্তাবও দিয়েছিল। অথচ রাশেদ কখনো কাউকে বলেনি যে সে বিবাহিত। এমনকি তার একটা সন্তানও আছে, সেটাও কাউকে জানতে দেয়নি। ফলে আমিও ধীরে ধীরে ওর মায়ায় জড়িয়ে পড়লাম। একসময় মনে হলো অন্য মেয়েদের মতো আমিও যদি চুপ করে থাকি তাহলে রাশেদকে কখনোই নিজের মনের কথা জানানো হবে না। আর আশ্চর্যের বিষয়, ও কারো প্রেমের প্রস্তাব গ্রহণও করছিল না। সেই সুযোগেই হয়তো আমার সাহসটা একটু বেড়ে গেল। তবু মুখোমুখি দাঁড়িয়ে নিজের মনের কথা বলার মতো সাহস আমার ছিল না। প্রেমের প্রস্তাব দিতে আমার ভীষণ ভয় আর লজ্জা লাগতো। তাই শেষ পর্যন্ত চিঠির আশ্রয় নিলাম। একটা কাগজে কাপা হাতে মনের সব কথা লিখে রাশেদের হাতে দিয়েছিলাম। সেদিন জানতাম না ওই ছোট্ট চিঠিটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুলের শুরু হতে যাচ্ছে। চিঠিটা পড়ার পর রাশেদ আমাকেই প্রথমেই নিষেধ করেছিল, কিন্তু ওর নিষেধ করার ধরনটাও ছিল অদ্ভুত। এমনভাবে এমন শান্ত ভঙ্গিতে কথা বলতো যে একটা মেয়েকে দূরে সরিয়ে দেওয়ার বদলে উল্টো তার প্রতি আকর্ষণটা আরও বাড়িয়ে দিত। আমার সঙ্গেও সেদিন ঠিক তেমনটাই হয়েছিল। রাশেদের সঙ্গে সেদিনের কথোপকথনগুলো আজও আমার খুব স্পষ্ট মনে আছে। চিঠিটা দেওয়ার পর থেকেই রাশেদ আমাকে এড়িয়ে চলতে শুরু করলো। কোচিংয়ে এসে সবার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতো, হাসতো, পড়াতো। শুধু আমার সঙ্গেই কোনো কথা বলতো না। আমি নিজে থেকে কিছু জিজ্ঞেস করলেও কেমন যেন এড়িয়ে যেত, যেন আমি সেখানে থেকেও ওর চোখে ছিলাম না। একদিন ২ দিন করে দেখতে দেখতে ১ সপ্তাহের বেশি কেটে গেল, কিন্তু রাশেদ আমার সঙ্গে একটা কথাও বলল না। আমি আর সহ্য করতে পারছিলাম না। একদিন কোচিং শেষ হওয়ার পর সবাই বেরিয়ে গেলেও আমি ইচ্ছে করেই বসে রইলাম। বই খাতা গোছানোর বাহানা করছিলাম। আসলে আমার একটাই উদ্দেশ্য, রাশেদের সঙ্গে কথা বলা। আমরা ছিলাম দিনের শেষ, অর্থাৎ দুপুরের শেষ ব্যাচ। আমাদের বের হওয়ার পরে রাশেদ কোচিং রুমে তালা দিয়ে চলে যেত। তাই সেদিন সবাই চলে যাওয়ার পরও আমি যখন বসে রইলাম, রাশেদও বাধ্য হয়ে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পরও যখন দেখলো আমি উঠছি না, তখন বিরক্ত গলায় বলল, কি হলো, তুমি যাচ্ছ না কেন? আমি ভয়ে ঢোক গিলে বললাম, আপনার সাথে আমার কিছু কথা ছিল। এখন? জি, এখনই। বলো, আপনি আমায় এড়িয়ে চলছেন কেন? রাশেদের মুখটা শক্ত হয়ে গেল। কর্কশ কণ্ঠে বলল, এড়িয়ে চলাটা অস্বাভাবিক কিছু? আমার জন্য অস্বাভাবিক। কঠিন কণ্ঠে রাশেদ বলল, আমার জন্য না। উল্টো আমার তো উচিত ছিল তোমাকে কোচিং থেকে বের করে দেওয়া। আমার অপরাধ? ছাত্রী হয়ে স্যারকে প্রপোজ করাও, আবার অপরাধ জিজ্ঞেস করো? আমি মাথা নিচু করলাম। কিছুক্ষণ চুপ থেকে আবেগী গলায় বললাম, কাউকে ভালোবাসা কি অন্যায়? রাশেদ কোনো উত্তর দিল না। আমি একটু সাহস পেয়ে আবার বললাম, আর স্যাররা কি বিয়ে করে না? তারা যাকে বিয়ে করে সেও তো কোনো না কোনো প্রতিষ্ঠানের ছাত্রী। আর একজন শিক্ষক তো সব জায়গায় শিক্ষক।
এখন সে যদি নিজেকে শিক্ষক এবং বাকি সবাইকে ছাত্রী মনে করে, তবে তো তার সারা জীবন একা থাকতে হবে, বিয়ে করতে পারবে না। আমার যুক্তি শুনে রাশেদ কি বলবে বোধহয় বুঝে উঠতে পারল না। কিছুক্ষণ থতমত খেয়ে থেকে হঠাৎ বলল, বেশ বজ্জাত মেয়ে তো তুমি। শোনো মেয়ে, আমি তোমার মতো বদ মেয়েকে বিয়ে করব না। কথাটা শুনে আমার ভেতরটা কেমন করে উঠল, তবু মুখে সেটা প্রকাশ করলাম না, বরং বেশ ঝাঁঝালো গলায় জিজ্ঞেস করলাম, কেন, কি করেছি আমি? পাকনামি করেছো, আর পাকনা মেয়েদের আমি একদম পছন্দ করি না। আমি সঙ্গে সঙ্গে বলে উঠলাম, আপনার পছন্দ করতে হবে না, আমি আপনাকে পছন্দ করি এটাই যথেষ্ট। না, যথেষ্ট নয়, পছন্দ করলেই যথেষ্ট হয় না। প্রেম প্রীতি এসব হারাম, আর আমি হারামে আরাম খুঁজতে চাই না। কথাটা শুনে কেন জানি না আমি ওর প্রতি আরও বেশি মুগ্ধ হয়ে গেলাম। মানুষটা প্রেমকে হারাম বলছে, কি অদ্ভুত। আমার চোখে মুখে তখন বোধ হয় এমন একটা ভাব ফুটে উঠেছিল যে রাশেদ আরও কিছু বলার আগেই আমি ফট করে বলে ফেললাম, ঠিক আছে, আমাকে বিয়ে করে নিন। রাশেদ এমনভাবে আমার দিকে তাকালো যেই আমি এইমাত্র পৃথিবীর সবচেয়ে অদ্ভুত কথাটা বলেছি। ও আমাকে ধমক দিয়ে বলল, বিয়ে কি ছেলের হাতের মোয়া নাকি? আমি চুপ করে রইলাম। রাশেদ এবার একটু শান্ত হয়ে বলল, আমি কেবল একজন কোচিংয়ের শিক্ষক, পার্মানেন্ট কোনো জব নেই আমার। আমার মতো ছেলেকে মেয়ে কে দিবে? সব বাবা মাই তার মেয়েকে একজন উপযুক্ত পাত্রের হাতে পাত্রস্থ করতে চায়। আমি প্রেম প্রীতি বিশ্বাস করি না, আর বিয়ে করার সামর্থ্য আমার এখনও হয়নি। সেদিন আমার কী যে হয়েছিল আজও জানি না। হয়তো বয়সটা কম ছিল, হয়তো ভালোবাসাটা বেশি ছিল, কিংবা হয়তো রাশেদকে হারানোর ভয়টা তখন আমার সমস্ত বুদ্ধিকে হার মানিয়ে দিয়েছিল। হুট করেই বলে ফেললাম, ঠিক আছে, আপনার প্রেম করতে হবে না, আমরা গোপনে বিয়ে করে নেই। তারপর আপনি চাকরি খোঁজেন, চাকরি পেলে তারপর না হয় আমার বাসায় প্রস্তাব পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে বিয়ে করবেন। রাশেদ বোধহয় আমার এ কথা শোনার জন্য প্রস্তুত ছিল না, হতভম্ব আমার দিকে তাকিয়েছিল। ওর চোখে মুখে সেই বিস্ময় আজও আমার মনে আছে, কিন্তু তখন আমার মধ্যে কোনো ভয় ছিল না। আমি আরও সাহসী হয়ে বললাম, আগামীকাল শুক্রবার বিকাল ঠিক 4টায় আমি কাজী অফিসের সামনে আপনার জন্য অপেক্ষা করব। আপনি এসে আমায় বিয়ে করবেন, সাক্ষী নিয়ে আসবেন, আর হ্যাঁ, পাঞ্জাবি পরে আসবেন। কথাটা বলে আমি বই খাতা গুছিয়ে উঠলাম। তখনও জানতাম না সেদিন আমি শুধু রাশেদকে একটা প্রস্তাব দেইনি, নিজের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিয়ে ফেলেছিলাম। মনে মাঝে একটা আকাশ ঝড় বইতে লাগলো। ভয়, দ্বিধা, শঙ্কায় তটস্থ হয়েছিলাম আমি। সে রাতে আমি এক ফোঁটাও ঘুমাতে পারিনি। শুক্রবার সকাল থেকে আমার বুকের ভিতর কেমন একটা অস্থিরতা কাজ করছিল। মনে হচ্ছিল আজকের দিনটার পর আমার জীবনটা পুরোপুরি বদলে যাবে। দুপুরে খাওয়া শেষ করে গোসল করে আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। নিজেকে আজ অন্যরকম সুন্দর লাগছিল, হয়তো সাজের কারণে, নয়তো নিজের ভেতরের আনন্দটাই সেদিন আমার মুখে আলাদা একটা আলো এনে দিয়েছিল। আমার নিজের কোনো লাল শাড়ি ছিল না, তাই রিমার কাছ থেকে একটা লাল শাড়ি ধার করে পরলাম। শাড়িটা খুব সাধারণ ছিল, কিন্তু সেদিন আমার কাছে সেটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর শাড়ি মনে হচ্ছিল। হাতে একগুচ্ছ লাল চুড়ি পরলাম, হাত নড়লেই টুংটাং শব্দ হচ্ছিল। কপালে ছোট একটা লাল টিপ পরেছিলাম, চোখে কাজল টানলাম, ঠোঁটে হালকা লালচে লিপস্টিক। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে হঠাৎ মনে হলো, সত্যি কি আজ আমি বউ হতে যাচ্ছি? বুকের ভেতরটা কেমন ধক করে উঠল। 20 বছর বয়সে একটা মেয়ের পৃথিবী কতটা ছোট হয় তখন বুঝিনি। আমার পৃথিবীর কেন্দ্রবিন্দু তখন রাশেদ। পরিবার কি বলবে, সমাজ কি বলবে, ভবিষ্যৎ কি হবে, কোনো কিছুই তখন আমাকে খুব একটা ভাবাচ্ছিল না। আমার কাছে শুধু মনে হচ্ছিল আমি যাকে ভালোবাসি তাকে আজ নিজের করে পেতে যাচ্ছি। হোস্টেলে থাকতাম বলে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, এসবের জন্য কাউকে তেমন জবাবদিহি করতে হতো না। সেই স্বাধীনতাটাই সেদিন আমার কাছে আশীর্বাদ মনে হয়েছিল। আমার রুমমেট আর একই সঙ্গে আমার সবচেয়ে কাছের বান্ধবী রিমাকে সঙ্গে নিয়ে রওনা হলাম কাজী অফিসের উদ্দেশ্যে। হোস্টেলের গেট পেরিয়ে রাস্তায় পা রাখার পরও আমার মনে হচ্ছিল আমি যেন স্বপ্নের মধ্যে হাঁটছি। রিমা অবশ্য আমার মতো আনন্দিত ছিল না, বরং পুরো পথ জুড়েই ওর মুখে চিন্তার ছাপ।
কাজী অফিসের দিকে যেতে যেতে হঠাৎ আমার হাতটা চেপে ধরে বলেছিল, তিথি, আর একবার ভেবে দেখ, এত বড় একটা সিদ্ধান্ত এভাবে হুট করে নিতে নেই। তোর পরিবার জানলে কি হবে? আমি তখন প্রেমে পাগল। পরিবারের কথা শুনে আমার ভেতরে সামান্য একটা ভয় জাগলেও সেটাকে পাত্তা দিলাম না। মুখে যতটা সম্ভব আত্মবিশ্বাস এনে বলেছিলাম, যখন জানবে তখন সামলে নেব। রিমা কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলল, যদি স্যার না আসেন? কথাটা শুনে আমার বুকের ভেতরটা কেঁপে উঠেছিল। এটাই তো আমার সবচেয়ে বড় ভয়। যদি রাশেদ না আসে, যদি গতকালকার কথাগুলো সে নিছক একটা আবেগের কথা ভেবে থাকে, যদি আমাকে আজ এই লাল শাড়িতে হাতে লাল চুড়ি পরা অবস্থায় একা দাঁড়িয়ে থাকতে হয়, ভাবতেই বুকের ভেতরটা হু হু করে উঠল। কিন্তু রিমার সামনে নিজের ভয়টা প্রকাশ করলাম না, বরং আত্মবিশ্বাসের একটা হাসি দিয়ে বলেছিলাম, আসবে, অবশ্যই আসবে। নিজেকে যেন বোঝাতে চেয়েছিলাম কথাটা। তুই এত নিশ্চিত কিভাবে? আমি মৃদু হেসে বলেছিলাম, জানি, আসলে আমি জানতাম না। আমি শুধু বিশ্বাস করতে চেয়েছিলাম। কাজী অফিসের কাছাকাছি পৌঁছানোর পর থেকেই আমার বুকের ভেতরটা অদ্ভুতভাবে ধুকপুক করতে লাগলো। গাড়ি থেকে নামার সময় পা দুটো পর্যন্ত কাঁপছিল। একবার মনে হলো এখান থেকে ফিরে যাই, পরক্ষণে মনে হলো না, এত দূর যখন এসেছি এবার আর পেছনে ফেরার উপায় নেই। আমি ধীরে ধীরে কাজী অফিসের সামনে গিয়ে দাঁড়ালাম, আর তারপরেই আমার সমস্ত ভয় এক মুহূর্তে কোথায় যেন হারিয়ে গেল। মুখে হাসি ফুটল। সামনে রাশেদ দাঁড়িয়ে, গায়ে নীল রঙের পাঞ্জাবি, সুন্দর করে আঁচড়ানো চুল আর মুখে সেই চিরচেনা হাসি। আমায় দেখে হেসে বলল, মাশাআল্লাহ, আমার হবু বউকে দেখে তো আসমানের পরীও হিংসা করবে। আমি লজ্জায় চোখ নামিয়ে ফেললাম। রিমা পাশে দাঁড়িয়ে কি একটা বলতে যাচ্ছিল, কিন্তু সেদিন ওর কোনো কথাই আমার কানে ঢুকছিল না। আমি শুধু রাশেদের দিকে তাকাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল এতদিনের অপেক্ষা, ভয় সব কিছু শেষ হয়েছে আজ। আমি সত্যি ওকে পেয়ে গেছি। সেদিন আমাদের বিয়েতে কোনো আয়োজন ছিল না। ছিল না ফুল, গানের শব্দ, আলোকসজ্জা কিংবা আত্মীয় স্বজনের ভিড়। ছিলাম শুধু আমি, রাশেদ, রিমা আর কয়েকজন সাক্ষী। আর ছিল আমাদের দুজনের করা একটা সিদ্ধান্ত। কাজী সাহেবের সামনে বসে যখন কবুল বললাম, তখন আমার বুকের ভেতর কেমন একটা শূন্যতা আর পূর্ণতা একসঙ্গে তৈরি হয়েছিল। মনে হচ্ছিল আজ থেকে আমি আর একা নই। রাশেদ আমার আর আমি ওর। সেদিন সেই বিশ্বাসটুকুই আমার পৃথিবীর সবচেয়ে বড় সত্য ছিল। ভার্সিটির কাছেই ছোট্ট একটা ভাড়া বাসা নিয়ে শুরু হলো আমাদের ছোট্ট সংসার। বাসা বলতে এক বেডরুমের ছোট্ট একটা ঘর, সঙ্গে ছোট্ট একটা রান্নাঘর আর একটা বাথরুম। বারান্দা বলতে জানালার পাশে সামান্য একটা জায়গা, যেখানে দাঁড়ালে রাস্তার মানুষজন দেখা যেত। বাসাটা খুব সুন্দর ছিল না, দেওয়ালের রং কিছুটা মলিন। রান্নাঘরটাও এতটা ছোট যে দুজন একসঙ্গে দাঁড়ালে জায়গা হয়ে যেত না। ঘরের এক পাশে আমাদের বিছানা, পাশে একটা ছোট আলমারি আর জানালার কাছে রাখা একটা পুরনো টেবিল। সেটাই ছিল আমাদের পড়ার টেবিল। কিন্তু আমার কাছে সেই ছোট্ট ঘরটাই হয়ে উঠেছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা। কারণ সেখানে রাশেদ ছিল। সকালে ঘুম ভাঙত রাশেদের মুখ দেখে। কখনো ওর আগে ঘুম ভেঙে গেলে চুপচাপ ওর দিকে তাকিয়ে থাকতাম। ঘুমন্ত অবস্থায় মানুষটাকে আরও বেশি নিরীহ লাগতো। রাশেদ ঘুম থেকে উঠে আমাকে দেখে বলতো, কি দেখো এত? আমি মুচকি হেসে বলতাম, কিছু না, আসলে অনেক কিছুই দেখতাম। ওর সঙ্গে বাজারে যেতাম, একসঙ্গে রান্না করার চেষ্টা করতাম। কখনো লবণ বেশি হয়ে যেত, কখনো ঝাল। কোনো দিন রান্না করতে ইচ্ছে না করলে দুজনে বাইরে থেকে সস্তা খাবার কিনে এনে খেতাম। মাসের শেষ দিকেই টাকার টান পড়লে দুজন মিলে হিসাব করতাম, কোথায় কত খরচ কমানো যায়। তবু আমার কোনো কষ্ট মনে হতো না, বরং মনে হতো এই তো সংসার, এই তো ভালোবাসা। রাতে পড়ার টেবিলে বসে রাশেদ যখন হিসাবের খাতা নিয়ে ব্যস্ত থাকতো, আমি বিছানায় শুয়ে ওর দিকে তাকিয়ে থাকতাম। মাঝে মধ্যে ও বিরক্ত হয়ে বলতো, এভাবে তাকিয়ে আছো কেন? আমি হেসে বলতাম, আমার স্বামীকে দেখছি। তখন ওর মুখে যে হাসিটা ফুটতো, সেই হাসির জন্যই হয়তো আমি পৃথিবীর সব কিছুই ছেড়ে দিতে পারতাম। সেই কয়েকটা মাস আমার জীবনে সবচেয়ে সুন্দর ছিল। আমি তখনও জানতাম না, সুখের কিছু সময় মানুষকে সুখী করার চেয়ে বেশি বিপজ্জনক। কারণ মানুষ যখন কোনো সুখকে নিজের চিরস্থায়ী সত্যি ভেবে নেয়, তখন সেই সুখ ভেঙে যাওয়ার শব্দটা সবচেয়ে বেশি কষ্ট দেয়।
একদিন হুট করেই বাবা মা জেনে যায় আমার বিয়ের বিষয়ে। আমার প্রিয় বান্ধবী রিমাই তাদের জানিয়েছে। আসলে কিছু বিষয় নিয়ে ওর সাথে আমার ঝগড়া হয়েছিল। ফলাফল ও আমার বিয়ের কথা বাবা মাকে জানিয়ে দিয়েছিল। খবরটা পাওয়ার পর বাবা মা দুজনেই আর এক মুহূর্ত দেরি করেননি, সোজা আমার বিশ্ববিদ্যালয়ে চলে এসেছিলেন। সেখান থেকে আমার ঠিকানা নিয়ে চলে এসেছিলেন আমাদের ছোট বাসাটায়। সেদিন দুপুরবেলা আমি আর রাশেদ খুনসুটিতে মেতেছিলাম। তখন দরজায় টোকা পড়ল। রাশেদ আমাকে দরজা খুলতে বলে ও শার্ট পরতে লাগলো। দরজা খুলে আমার দম বন্ধ হয়ে আসলো। মনে হলো এখনই হার্ট অ্যাটাক করব, অথবা টেনশনে মূর্ছা যাব। আমার সামনে বাবা মা দাঁড়িয়ে। আমাকে দেখে মা কড়া গলায় জিজ্ঞেস করলেন, তুই এখানে কি করছিস? আমি থতমত খেয়ে গেলাম। ততক্ষণে রাশেদ দরজার কাছে এসে গেছে। বাবা মাকে রাশেদ চিনত। ছবি দেখিয়েছিলাম। ও শান্ত কণ্ঠে বলল, ভেতরে আসুন, বসুন, তারপর আমরা ধীরে কথা বলি। চিল্লাপাল্লা করে লোক জড়ো করলে আমাদের সবারই মান যাবে। মা আমার গালে চড় বসিয়ে দিলেন। রাশেদ আমার সামনে দাঁড়িয়ে বলল, প্লিজ মা, বাইরে সিন ক্রিয়েট করবেন না, ভিতরে আসুন। অগত্যা তারা ভিতরে আসলেন। রাশেদ একটা চেয়ার এগিয়ে দিয়ে বললেন, প্লিজ বসুন। বাবা মা বসলেন। আমি চোরের মতো রাশেদের পাশে দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না। নীরবতাটা এতটা ভারী ছিল যে আমার বুকের ভেতরটা আরও বেশি কাঁপছিল। শেষ পর্যন্ত মা বললেন, কেন করলি এমন বল। আমি চুপ করে রইলাম। সত্যি তো, কি বলবো? আমি যে ভুল করেছি সেটা স্বীকার করার মতো সাহস তখনও আমার হয়নি। আমার নিজের সিদ্ধান্তকে ভুল বলার মতো মানসিক অবস্থাতেও আমি ছিলাম না। রাশেদ তখন নরম গলায় বলল, আমরা ভুল করেছি, প্লিজ আমাদের ক্ষমা করে দিন। তিথি, তুমি বাবা মায়ের কাছে ক্ষমা চাও। আমি মুখ তুললাম না। বাবা এতক্ষণ চুপচাপ বসেছিলেন। এবার তিনি খুব শান্ত স্বরে বললেন, তিথি, তুমি আমাদের একমাত্র মেয়ে। কণ্ঠটা শান্ত হলেও কথার ভেতরে এমন একটা ভার ছিল যা আমার বুকের ভেতরটাকে কাঁপিয়ে দিল। বাবা বললেন, তোমার কোনো ইচ্ছা আমরা অপূর্ণ রাখিনি। তোমাকে বিশ্বাস করে হোস্টেলে থেকে পড়ার অনুমতি দিয়েছি। তুমি একটা ছেলেকে পছন্দ করেছো, এটা আমাদের বলতে পারতে। আমরা হয়তো প্রথমে রাগ করতাম, হয়তো তোমাকে বকতাম, কিন্তু খোঁজখবর নিয়ে যদি ছেলেটাকে ভালো মনে হতো তাহলে ঠিকই মেনে নিতাম। বাবা একটু থামলেন। তারপর আমার চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, তাহলে বলো, কেন এমন করলে? কেন আমাদের বিশ্বাস ভাঙলে? আমি মাথা নিচু করে রইলাম। আমার বলার মতো আসলে কিছুই ছিল না। আমি জানতাম বাবা ঠিক বলেছেন, কিন্তু তখন আমার কাছে রাশেদকে ছেড়ে দেওয়া মানে যেন নিজের পৃথিবীকে ছেড়ে দেওয়া। বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমাকে এই ছেলেটা সম্পর্কে কিছু জানানোর আছে। ওর গ্রামের বাড়ির লোকজনের কাছ থেকে আমি যা জেনেছি সেটা তোমার জানা দরকার। আমি ধীরে ধীরে মাথা তুললাম। বাবা বললেন, ছেলেটার নাম রাশেদ, বয়স 33 বছর, আর তোমার আগে ওর একটা বিয়ে হয়েছে। সেই স্ত্রীর সঙ্গে ওর একটা সন্তানও আছে। কথাটা শুনে মনে হলো কেউ যেন আমার মাথার উপর আকাশ ভেঙে ফেলেছে। আমার পায়ের নিচের মাটি কেঁপে উঠল। আমি ধীরে ধীরে রাশেদের দিকে তাকালাম। ওর মুখের দিকে তাকিয়ে আমার বুকের ভেতরটা কেমন ফাঁক হয়ে গেল। বাবার কথাগুলো কি সত্যি? রাশেদ কি সত্যি বিবাহিত? ওর একটা সন্তান আছে? আমি কিছু বলার আগেই রাশেদ বেশ আত্মবিশ্বাসী গলায় বলে উঠল, এটা মিথ্যা তিথি। ওনারা তোমাকে আমাকে আলাদা করার জন্য এমন বলছে। আমি স্তব্ধ হয়ে রাশেদের দিকে তাকিয়ে রইলাম। ওর চোখে ভয় ছিল না, বরং এমন একটা আত্মবিশ্বাস ছিল যেন বাবার বলার প্রতিটি কথাই যেন মিথ্যা। আমি এবার বাবার দিকে তাকালাম। বাবা মৃদু হাসলেন। সেই হাসিতে রাগ ছিল না, ছিল এক ধরনের ক্লান্তি। তিনি রাশেদের দিকে তাকিয়ে বললেন, সে তুমি ভালো জানো রাশেদ, তোমায় আমি কিছু বলবো না। তোমার প্রতি আমার কোনো অভিযোগও নেই, কারণ তুমি পর। তারপর বাবা আমার দিকে তাকিয়ে বললেন, আমার সকল অভিযোগ আমার মেয়েটার উপর। আমার বুকটা তখন কেঁপে উঠেছিল। বাবা ধীরে ধীরে বললেন, তিথি, তোমাকে আমি দুটো অপশন দিলাম। হয় তুমি এই ছেলেটিকে ছেড়ে চিরজীবনের জন্য আমাদের সাথে যাবে, না হয় সারা জীবনের জন্য আমাদের ভুলে যাবে। ভুলে যাবে তোমার বাবা মা আছে। আমি বাবার দিকে তাকিয়ে রইলাম। আমার মাথার ভেতর তখন হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। রাশেদ সত্যি বলছে নাকি বাবা? আমি কাকে বিশ্বাস করব? ঠিক তখনই রাশেদ আমার হাতটা শক্ত করে ধরে ফেলল। আমি ওর দিকে তাকালাম। ওর চোখ ছলছল করছে। ও সিক্ত কণ্ঠে বলল, এত মাস যাবৎ আমার সাথে থেকে তোমার কি কখনো মনে হয়েছে তুমি ছাড়া আমার জীবনে অন্য কেউ আছে? আমি দ্বিধায় পড়ে গেলাম।
বাবা মা তখনও স্থির হয়ে বসে আছেন। তাদের চোখের দিকে তাকাতে পারছি না। আর রাশেদের হাতটা তখনও আমার হাতের মুঠোয়। সেদিন আমার কী হয়েছিল আজও জানি না। হয়তো বয়সের অপরিপক্কতা, হয়তো ভালোবাসার অন্ধত্ব, অথবা নিছকই মতিভ্রম। আমি রাশেদের হাত শক্ত করে ধরে কর্কশ কণ্ঠে বলেছিলাম, রাশেদ যদি 10টা বিয়েও করে তাও আমি ওর সাথেই থাকব। কথাটা মুখ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। বাবা অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে মায়ের দিকে তাকিয়ে খুব শান্ত স্বরে বললেন, চলো মিনু। মা বললেন, কোথায়? আজ থেকে আমরা নিঃসন্তান। মা হাউমাউ করে কেঁদেও বললেন, আশফাক কি বলছেন এসব? তিথি আমাদের একমাত্র মেয়ে। বাবা মায়ের দিকে তাকিয়ে হালকা হাসলেন। সে হাসিতে যে সারা পৃথিবীর কষ্ট ছিল, আমি সেদিন তা বুঝিনি। বাবা হেসে বললেন, আমাদের মেয়ে ছিল মিনু, এখন নেই। মা আরও জোরে কেঁদে উঠলেন। বাবা উঠে দাঁড়িয়ে বললেন, চলো বাড়ি চলো। এ জীবনে তুমি আমি দুজনার জন্যই যথেষ্ট। দরজার দিকে হাঁটতে হাঁটতে তিনি একবার পেছনে তাকালেন, আমার দিকে নয়, আমাদের ছোট্ট ঘরটার দিকে। তারপর খুব নিচু গলায় বললেন, যে মেয়ে মাত্র 3 মাসের পরিচিত একটা মানুষের কথা বিশ্বাস করে 20 বছরের বাবা মাকে অবিশ্বাস করে, সে মানুষ হলেও আমার সন্তান নয়। আমি নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম। বাবার কণ্ঠ এবার আরও কঠিন হয়ে উঠল। আশফাক আহমেদের রক্ত তার শরীরে বইলেও তার নীতি সে ধারণ করতে পারেনি। মা কাঁদতে কাঁদতে বাবার পেছনে বেরিয়ে গেলেন। দরজাটা বন্ধ হয়ে গেল। আর আমি দাঁড়িয়ে রইলাম নিথর হয়ে। আমার বাবা মা সেদিন আমার জীবন থেকে বেরিয়ে গেলেন বিষাক্ত কষ্টে বিধ্বস্ত হয়ে। আর আমি তখনও রাশেদের হাত ধরে দাঁড়িয়েছিলাম। তখনও জানতাম না বাবা সেদিন আমাকে ত্যাগ করে গেলেন, নাকি আমার জীবনের সবচেয়ে বড় বিপদ থেকে আমাকে বাঁচানোর শেষ চেষ্টাটুকু করে গেলেন।